চেক বাউন্স মামলা কমে গেল ঝামেলা কম করার জন্যই তো আদালত বারবার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের বিভিন্ন প্রান্তে চেক বাউন্স মামলার সংখ্যা নেহাত কম নয়। যত সংখ্যক চেক বাউন্স মামলা দেশের বিভিন্ন প্রান্তে দায়ের হয় তার থেকে অনেক কম সংখ্যক চেক বাউন্স মামলার নিষ্পত্তি হয়। বিভিন্ন কারণে চেক বাউন্স মামলার নিষ্পত্তি হতে দেরি হয়, আর নিষ্পত্তি হতে দেরি হওয়ার কারণে আদালতের বোঝা বেড়ে যায়। ইংরাজি 25শে সেপ্টেম্বর 2025 তারিখে ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট সঞ্জয় বিজতারি ও কিশোর এস বড়কার মামলায় নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 138 নম্বর ধারার অধীনে চেক বাউন্স মামলার বিশাল জট নিরসনে এক যুগান্তকারী রায় প্রদান করেছে। চেক বাউন্স মামলা নিষ্পত্তি হতে কেন দেরি হয় ও এই ধরনের মামলা দ্রুত নিষ্পত্তির জন্য সুপ্রিম কোর্ট কি কি নির্দেশিকা ও গাইডলাইন জারি করেছে তা জানার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখতে থাকুন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা। আজকের এই ভিডিওতে জানাবো কেন চেক বাউন্স মামলার নিষ্পত্তি হতে এত দেরি হয়। চেক বাউন্স মামলা দ্রুত নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্ট কি কি নতুন নির্দেশিকা জারি করেছে। মেম্বারশিপ আজই এই চ্যানেলের সাথে সরাসরি যুক্ত হন। দেরি না করে চ্যানেলের মেম্বারশিপ গ্রহণ করুন। আপনার নিজের ও আপনার পরিবারের যে কোনো সমস্যার আইনি সমাধান জানাতে এই চ্যানেল সবসময়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা মেম্বারদের সমস্যার সমাধানের জন্য আলাদা ভিডিও বানিয়ে থাকি, যেগুলি কেবলমাত্র মেম্বারশিপ গ্রহণ করলেই দেখতে পাবেন। মেম্বারশিপ নিতে ভিডিওর নিচে থাকা জয়েন বাটনটি ক্লিক করুন। আজই চ্যানেলটিকে আপনার পরিবারের সদস্য বানিয়ে ফেলুন। আইনি সমস্যা সংক্রান্ত আমার আরো অনেক ভিডিও লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনার সমস্যা সম্পর্কিত কোনো ভিডিও থাকলে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন ও শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবার আগে প্রয়োজনীয় আইনি তথ্য ও পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে দেবেন, কারণ এই চ্যানেল আপনাদের সমস্যা সমাধানের সহায়ক হিসেবে কাজ করে থাকে। কেন চেক বাউন্স মামলার নিষ্পত্তি হতে এত দেরি হয়? চেক বাউন্স মামলার নিষ্পত্তি হতে বিলম্ব অর্থাৎ দেরি হওয়ার প্রধান কারণগুলি হল: 1. পদ্ধতিগত ত্রুটি ও বিলম্ব। ক. সমন জারিতে বিলম্ব। এটি মামলার দীর্ঘসূত্রিতার একটি প্রধান কারণ। আসামি ইচ্ছাকৃতভাবে বারবার ঠিকানা পরিবর্তন করে থাকেন বা সমন এড়িয়ে যান। বহুবার সমন জারির চেষ্টা ব্যর্থ হওয়ায় বিচারের প্রক্রিয়া শুরু হতে দেরি হয়। খ. অসংখ্য তারিখ ও বিবৃতি। আইনজীবীর অনুপস্থিতি, সাক্ষীর অনুপস্থিতি বা অন্য কোনো কারণে প্রায়ই আদালত শুনানি মুলতুবি রাখে। অনেক ক্ষেত্রে আসামি পক্ষ এই কৌশল ব্যবহার করে মামলাকে দীর্ঘায়িত করার জন্য। গ. বিচারক ও পরিকাঠামো। চেক বাউন্স সংক্রান্ত মামলার সংখ্যা ভারতে অত্যন্ত বেশি। কিছু শহরে মোট মামলার প্রায় অর্ধেক হল চেক বাউন্স মামলা। এই বিপুল সংখ্যক মামলার নিষ্পত্তি করার জন্য পর্যাপ্ত বিচারক ও পরিকাঠামো নেই। 2. আসামির কৌশলগত দিক। ক. সাক্ষ্য প্রমাণে বিলম্ব। আসামি যখন প্রিজাম্পশন অর্থাৎ আইনি অনুমান খণ্ডন করতে দীর্ঘ সময় ধরে সাক্ষ্য প্রমাণ পেশ করেন, তখন মামলা অনির্দিষ্টকালের জন্য চলতে থাকে। খ. মামলা বাতিল বা বদলের আবেদন। বিচার শুরুর আগেই বা মাঝপথে আসামি উচ্চ আদালতে মামলা খারিজ বা অন্য আদালতে স্থানান্তরের জন্য আবেদন করেন। এতে মূল মামলার কাজ দীর্ঘ সময়ের জন্য থেমে যায়। গ. আপিল এবং রিভিশন। নিম্ন আদালতের রায় ঘোষণার পরেও আসামি প্রায়ই দায় এড়াতে সেশন কোর্ট, হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে আপিল ও রিভিশন দায়ের করেন, যা আইনি প্রক্রিয়াকে বছরের পর বছর টেনে নিয়ে যায়। 3. বিচারকের কর্মপদ্ধতি ও দৃষ্টিভঙ্গি। ক. বিচারকের ঘাটতি। ভারতে বিচারকের সংখ্যা মামলার অনুপাতে অনেক কম। একজন বিচারককে একসাথে অনেক ধরনের মামলা দেখতে হয়। খ. মামলার প্রকৃতির ভুল ব্যাখ্যা। কিছু নিম্ন আদালত এই ধরনের মামলাগুলিকে ফৌজদারি মামলা হিসাবে না দেখে সাধারণ দেওয়ানি অর্থ পুনরুদ্ধারের মামলা হিসাবে দেখেন। ফলে তারা বাদীকে অপ্রয়োজনীয়ভাবে ঋণের প্রমাণ দিতে বাধ্য করেন, যা আইনি
অনুমানকে উপেক্ষা করে এবং বিচারকে দীর্ঘায়িত করে। চেক বাউন্স মামলা দ্রুত নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্ট কি নতুন নির্দেশিকা জারি করেছে? চেক বাউন্স মামলা দ্রুত নিষ্পত্তি করতে সুপ্রিম কোর্ট যেসব নির্দেশিকা জারি করেছে সেগুলি হলো: 1. আইনি অনুমান। সুপ্রিম কোর্ট স্পষ্ট করেছে যে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 118 নম্বর ও 139 নম্বর ধারা অনুযায়ী চেক বাউন্স মামলায় বাদীর পক্ষে আইনি অনুমান জোরালো ও শক্তিশালী। ক. স্বাক্ষর স্বীকার। যদি আসামি চেকের উপর নিজের স্বাক্ষর স্বীকার করে নেন তাহলে ধরে নেওয়া হবে যে চেকটি বৈধ ঋণ বা দায় পরিশোধের জন্য দেওয়া হয়েছিল। খ. ডিফেন্স বা প্রতিরক্ষা প্রমাণের বোঝা। আসামি চেকটি দিয়েছিল, এই আইনি অনুমানকে খণ্ডন করার দায়িত্ব আসামির উপর বর্তায়। কেবল সিকিউরিটি চেক বলে দাবি করা অথবা বাদীর আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা যথেষ্ট নয়। আসামিকে বিশ্বাসযোগ্য ও দৃঢ় প্রমাণ দিয়ে তার ডিফেন্স প্রমাণ করতে হবে। গ. নগদ ঋণ। আদালত রায় দিয়েছে যে আয়কর আইনের ধারা 269 লঙ্ঘন করে 20,000 টাকার বেশি নগদ ঋণ নিলেও সেই ঋণ বৈধভাবে আইনত বলবৎযোগ্য থাকে, অর্থাৎ চেক বাউন্স মামলায় এই ধরনের লেনদেন বৈধ বলে গণ্য হবে। 2. সমন জারির নতুন পদ্ধতি। সমন জারি করতে বিলম্ব বা ব্যর্থতার কারণে যে মামলাগুলি আটকে থাকে তা এড়ানোর জন্য প্রচলিত পদ্ধতি, যেমন ডাক বা পুলিশ মারফতের বাইরেও যেসব উপায়ে সমন জারি করা যেতে পারে সেগুলি হল: ক. রেজিস্টার্ড বা স্পিড পোস্ট বা কুরিয়ার প্রাপ্তি স্বীকার সহ। খ. ইমেল আসামির শেষ পরিচিত ঠিকানায়। গ. হোয়াটসঅ্যাপ মেসেজিং অ্যাপের ডেলিভারি রিড রসিদ সহ। ঘ. দোস্তি সার্ভিস। বাদী নিজে বা তার প্রতিনিধি আসামিকে সমন জারি করতে পারবেন। সমন জারি করা নিশ্চিত হয়েছে তা জানিয়ে বাদীকে আদালতে হলফনামা জমা দিতে হবে। 3. মামলার নিষ্পত্তির জন্য খরচ। আদালতে সময় বাঁচানো ও মামলার দ্রুত নিষ্পত্তির জন্য কম্পাউন্ডিং বা আপোষ মীমাংসা করে নেওয়ার জন্য খরচ সংশোধন করা হয়েছে। ক. প্রথম পর্যায় ডিফেন্স এভিডেন্স রেকর্ডের আগে আপোষ করার জন্য চেকের টাকার পরিমাণের উপর অতিরিক্ত খরচ বা জরিমানা লাগবে না। খ. দ্বিতীয় পর্যায় ডিফেন্স এভিডেন্স রেকর্ডের পরে কিন্তু রায় ঘোষণার আগে আপোষ করার জন্য চেকের টাকার পরিমাণের উপর অতিরিক্ত 5% খরচ বা জরিমানা লাগবে। গ. তৃতীয় পর্যায় সেশন কোর্ট, হাইকোর্টে আপিল বা রিভিশন পর্যায়ে আপোষ করার জন্য চেকের টাকার পরিমাণের উপর অতিরিক্ত 7.5% খরচ বা জরিমানা লাগবে। ঘ. চতুর্থ পর্যায় সুপ্রিম কোর্টে আপোষ করার জন্য চেকের টাকার পরিমাণের উপর অতিরিক্ত 10% খরচ বা জরিমানা লাগবে। 4. পদ্ধতিগত সংস্কার। ক. মডেল অভিযোগপত্র অর্থাৎ সারসংক্ষেপ। মামলা করার সময় বাদীকে একটি নির্দিষ্ট ফরম্যাটে চেকের বিস্তারিত তথ্য, নোটিশের তথ্য, ডিজনার সংক্রান্ত তথ্য, মামলার কারণ, বিচারাধীন মামলা ও বাদীর দাবির সংক্ষিপ্ত সার জমা দিতে হবে। খ. অনলাইন পেমেন্ট। চেক বাউন্স মামলা দ্রুত নিষ্পত্তির জন্য জেলা আদালতগুলিকে কিউআর কোড বা ইউপিআই লিঙ্কের মাধ্যমে চেকের টাকা সরাসরি পরিশোধ করার ব্যবস্থা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে। গ. প্রিকগনিজেন্স পর্যায়ে শুনানি নয়। ম্যাজিস্ট্রেটরা অভিযোগপত্রের নথি যাচাইয়ের পরেই সরাসরি কগনিজেন্স নেবেন। প্রাক কগনিজেন্স পর্যায়ে আসামিকে ডাকার দরকার নেই, যা বিচার প্রক্রিয়াকে দ্রুত করবে। 5. সামারি ট্রায়াল অর্থাৎ সারসংক্ষেপ বিচার। ক. প্রাথমিক বাধ্যতামূলক সংক্ষিপ্ত বিচার। নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 138 নম্বর ধারায় দায়ের করা সমস্ত মামলা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অনুসারে পরিচালিত হবে। ম্যাজিস্ট্রেট শুধুমাত্র তখনই মামলাটিকে সাধারণ বিচার পদ্ধতিতে পরিবর্তন করতে পারবেন যখন তিনি লিখিত কারণ নথিভুক্ত করবেন এবং মনে করবেন যে মামলাটি সংক্ষিপ্ত বিচারের জন্য উপযুক্ত নয়। খ. আসামি প্রারম্ভিক প্রশ্নোত্তর। দ্রুত বিচারের জন্য সমন জারির পর আসামিকে আদালতে হাজিরা দেওয়ার সাথে সাথেই কিছু নির্দিষ্ট প্রশ্ন জিজ্ঞাসা করতে হবে, যেমন চেকের স্বীকৃতি। আসামি কি তার চেকের উপর স্বাক্ষর স্বীকার করছেন? দায় স্বীকার। চেকটি বৈধ ঋণ বা দায়বদ্ধতা পরিশোধের জন্য দেওয়া হয়েছিল কিনা? ডিফেন্স বা প্রতিরক্ষা কি? যদি দায় অস্বীকার করেন তবে তার ডিফেন্স কি, যেমন সিকিউরিটি চেক, ঋণ পরিশোধ করা হয়েছে, অপব্যবহার হয়েছে ইত্যাদি। গ. হলফনামার মাধ্যমে সাক্ষ্য। মামলার গতি বাড়াতে অভিযোগকারী ও তার সাক্ষীদের জবানবন্দি এফিডেভিট অর্থাৎ হলফনামার মাধ্যমে আদালতে জমা দেওয়া যাবে। আসামি আদালতের অনুমতি নিয়ে সাক্ষীকে জেরা করতে পারবেন। এই নির্দেশিকাগুলি নিশ্চিত করে যে চেক বাউন্স মামলাগুলি দীর্ঘ দেওয়ানি মামলার মতো না হয়ে একটি দ্রুত ফৌজদারি পদ্ধতিতে নিষ্পত্তি করা হবে।
আজ এই পর্যন্তই। এই সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। লিগ্যাল হেল্প অ্যান্ড অ্যাডভাইস বাংলা চ্যানেল সর্বদা আপনাদের পাশে আছে।